আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু রেকনস টিউটোরিয়াল। আমি আছি মোহাম্মদ শাকিল খা আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব রাইবোজোম, সেন্ট্রোজোম ও কোষীয় কঙ্কাল অথবা সাইটোস্কেলেটন নিয়ে। এটি আহ, হচ্ছে আমাদের পঞ্চম লেকচার জীবকোষ ও টিস্যু অধ্যায়ের। ঠিক আছে, আজকে আমরা যে কোষীয় অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করছি এগুলো মূলত হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমরা জানি কোষ সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু থাকে ঝিল্লির উপর ভিত্তি করে, ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমরা এতদিন পড়েছি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। 3 নাম্বার এবং 4 নাম্বার যে লেকচার ছিল প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এবং 4 নাম্বারে হচ্ছে গোলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, কোষ গহ্বর, এরা সবাই কিন্তু ঝিল্লিযুক্ত অঙ্গাণু, অর্থাৎ এদের আবরণ ছিল। কিন্তু আজকে যে আমরা আলোচনা করব রাইবোজোম, তারপরে সেন্ট্রোজোম, তারপর হচ্ছে কোষীয় কঙ্কাল, এদের কোনো আবরণ থাকে না। এরা হচ্ছে আবরণবিহীন কোষীয় অঙ্গাণু অথবা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। চলুন আমরা সাইটোপ্লাজম দিয়ে শুরু করি। সাইটোপ্লাজম কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক এসএসসি লেভেলে। এখান থেকে প্রায় খ নাম্বার অথবা 2 নাম্বারের যে প্রশ্ন এটা চলে আসে যে রাইবোজোমের কে কেন কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। হ্যাঁ, এই কোষটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নটা আসেই, প্রায়ই আসে, একে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, চলো আমরা এটা একটু আলোচনা করি। তাহলে আমরা যদি রাইবোজোম শব্দটি ভাঙি, রাইবোজোম, এই যে রাইবো শব্দটি এসেছে রাইবোজ থেকে। রাইবোজ রাইবোজ হচ্ছে পাঁচ পাঁচ কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট শর্করা। রাইবোজ মানে কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে বলা হয় পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, ঠিক আছে। তাহলে এই পেন্টোজ সুগার দিয়ে তৈরি হয়ে হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। এই আরএনএ তৈরি হয় কি? এই পেন্টোজ সুগার অর্থাৎ কি রাইবোজ দিয়ে। এখান থেকে হচ্ছে রাইবো। আর জোম মানে কি? জোম মানে হচ্ছে বস্তু, অর্থাৎ যে বস্তু পেন্টোজ সুগার দিয়ে তৈরি হয়। আরএনএ মূলত রাইবোজোম মূলত হচ্ছে আরএনএ এবং প্রোটিনের সমন্বয়, প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা বস্তু, একটা কোষীয় অঙ্গাণু। কে? রাইবোজোম। তা রাইবোজোমের এর জন্য এটাকে বলা হয় রাইবোজোম, কারণ এটা 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, যে আরএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয় এই বস্তুটি। এর জন্য এটাকে বলা হয় কি? রাইবোজোম। ঠিক আছে, আচ্ছা। তা রাইবোজোম কোন জায়গায় থাকে? আমরা জানি রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অথবা সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে। দুই ভাবে থাকতে পারে রাইবোজোম। ঠিক আছে, আমরা যদি একটু একটা কোষ দেখি, যে এটা একটা প্রকৃত কোষ, একটা প্রাণী কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে যে জালিকার মতো যে বস্তু, কোষীয় অঙ্গাণু, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে এই যে ছোট 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 মানে দানাদার বস্তুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু মূলত রাইবোজোম। ঠিক আছে, এই রাইবোজোম মূলত উৎপন্ন হয় হচ্ছে এই যে কোষের এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের এই ঘন সন্নিবেশিত এই জায়গাটাকে বলা হয় কি জানো? এই জায়গাটাকে বলা হয় মূলত, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিওলাস। এই যে নিউ নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের মধ্যে রাইবোজোম সংশ্লেষণ হয়। রাইবোজোম কি হয়? সংশ্লেষণ, অর্থাৎ কি? সিনথেসিস। সিনথেসিস হয়। সিনথেসিস হওয়ার পর এই রাইবোজোম কি করে? নিউক্লিয়ার যে প্রাচীর, নিউক্লিয়ার যে আবরণ বা মেমব্রেন,
এই মেমব্রেনের মধ্যে যে এরকম এরকম অনেক রন্ধ্র বা ছিদ্র রয়েছে। এই ছিদ্র পথে এই রাইবোজোমগুলো বাইরে চলে আসে। বাইরে চলে আসার সময় কাছের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে ওইগুলোতে সে লেগে যায়, কিন্তু দূরের গুলাতে লাগার আগে সে কি সাইটোপ্লাজমে ছড়িয়ে দেয়। তাহলে অবস্থানের উপর ভিত্তি করে রাইবোজোমকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত রাইবোজোম, একটা হচ্ছে বদ্ধ রাইবোজোম। বদ্ধ রাইবোজোম কোনগুলা? যেগুলা রাইবোজোমের সাথে লেগে থাকে। আবার এই রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুই ভাগে ভাগ করে ফেলে। যেগুলার মধ্যে যে কাছের এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর মধ্যে রাইবোজোম লেগে থাকে এগুলো বলা হয় স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দূরের গুলা যেগুলাতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম লেগে থাকে না এদেরকে বলা হয় কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলাতে লেগে থাকে যেগুলাতে লেগে থাকে এগুলোকে বলা হয় রাফ অথবা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর মধ্যে মানে রাইবোজোম লেগে থাকে না এগুলো কি কি বলা হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক অথবা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে রাইবোজোম এখানে লেগে রয়েছে এগুলা মূলত রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। একটা সাইকেল তোমরা সবসময় মনে রাখবা, আমি এর আগের ক্লাসে এই সাইকেলটা লিখেছি যে রাইবোজোম ডিএনএ কি তৈরি করে? ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে। আবার ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করে হচ্ছে আরএনএ। আচ্ছা, আরএনএ আবার ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি করে হচ্ছে কি প্রোটিন তৈরি করে। এই যে আরএনএ কিন্তু আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, তারপর হচ্ছে মাইনর আরএনএ। আচ্ছা, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। এখন এই যে রাইবোজোমের মধ্যে মূলত হচ্ছে এই ট্রান্সলেশনটা সম্পন্ন হয়। শুরু হয় কোন জায়গার মধ্যে? এই নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু শেষ হয় আইসা রাইবোজোমের মধ্যে। কিভাবে? এই যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়। এর মধ্যে একটা আরএনএ হচ্ছে কি আরআরএনএ। এই আরআরএনএ কে বলা হয় রাইবোজোমাল আরএনএ। কি আরএনএ? রাইবোজোমাল আরএনএ। এর আগে আমাকে জানতে হবে এই একটা প্রকারভেদের উপর ভিত্তি করে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটাকে বলা হয় 8টিএস রাইবোজোম, আরেকটা বলা হয় 7টিএস রাইবোজোম। এই 7টিএস রাইবোজোম মূলত পাওয়া যায় আদি কোষে। কোন জায়গায়? আদি কোষে। আর এই যে 8টিএস রাইবোজোম, এই 8টিএস রাইবোজোম মূলত পাওয়া যাচ্ছে প্রকৃত কোষে। ঠিক আছে, এই 7টিএস কোন জায়গায়? আদি কোষে। 8টিএস কোন জায়গায়? প্রকৃত কোষে। এই 8টিএস রাইবোজোম আসে মূলত দুইটা সাব ইউনিট থেকে, একটা হচ্ছে 6টিএস আর একটা হচ্ছে 4টিএস। এই দুইটা সাব ইউনিট মিলে তৈরি করে কি 8টিএস। আর আদি কোষের যে 7টিএস রাইবোজোম এটাও আসে দুইটা সাব ইউনিট থেকে, একটা হচ্ছে 50এস আর একটা হচ্ছে কি 30এস। তাহলে রাইবোজোম কয় প্রকার? আদি কোষ এবং প্রকৃত কোষের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা 7টিএস রাইবোজোম, একটা হচ্ছে 8টিএস রাইবোজোম। আবার অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে যেটা মুক্ত অবস্থায় থাকে সাইটোপ্লাজমে, আর যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে এটা হচ্ছে কি বদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, তো 8টিএস আবার আসে কি দুইটা সাব ইউনিট থেকে, 7টিএস আসে কি আবার দুইটা সাব ইউনিট থেকে। এখন একটা কোষের মধ্যে এরকম এই দুইটা সাব ইউনিট আলাদা আলাদা থাকে, কিন্তু যখন রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ শুরু করে, রাইবোজোমের কাজ কি? এই যে ট্রান্সলেশন যে হইতেছে, ট্রান্সলেশনটা হয়, এটা সম্পন্ন হয় কোন জায়গার মধ্যে? রাইবোজোমের মধ্যে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণটা কোন জায়গায় হয়? রাইবোজোম হয়। প্রোটিন সংশ্লেষণ অথবা প্রোটিন সিনথেসিস কোন জায়গায় হয়? রাইবোজোম। সিনথেসিস মানে সংশ্লেষণ কোন জায়গায় হয়? রাইবোজোমে হয়। অর্থাৎ একটা 6টিএস আর একটা 4টিএস, এরা দুইটা একসাথে মিলিত হয়।
একমাত্র প্রোটিন সংশ্লেষণ ছাড়া এরা আলাদা আলাদা থাকে, কিন্তু যখন প্রোটিন সংশ্লেষণ দরকার হয় তখন এরা দুইটা সাব ইউনিট অর্থাৎ 70S, 60S আর 40S এরা একসাথে হয়। আচ্ছা, এই যে রাইবোজোম, এই রাইবোজোম মূলত তৈরি হয়েছে আরএনএ দ্বারা। কোন কোন ধরনের আরএনএ দ্বারা? এটা হচ্ছে রাইবোজোমাল আর আরএনএ দ্বারা। কি দ্বারা? আর আরএনএ দ্বারা এই রাইবোজোমটা তৈরি হয় এবং সাথে প্রোটিন নিয়ে। তাহলে এই আর আরএনএ মূলত কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। আচ্ছা ঠিক আছে। এখন এমআরএনএ কে বলা হয় হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক। ঠিক আছে। মেসেঞ্জার আরএনএ, যেটা কি বলা হয় কি? বার্তাবাহক। ঠিক আছে। বার্তাবাহক আরএনএ কে হচ্ছে আরআরএনএ। সে কি করে? এই যে নিউক্লিয়াসে যে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন অথবা ক্রোমোজোম, ওইখান থেকে একটা কোড অথবা একটা জিন নিয়ে আসে। তিনটা কোডন বিশিষ্ট একটা তিনটা কোডন নিয়ে আসে, একটা জিন নিয়ে আসে, যেটার মধ্যে বার্তা থাকে। একটা বৈশিষ্ট্য অথবা একটা জিন, একটা বৈশিষ্ট্যগত একটা জিনের মধ্যে একটা কি বংশগতির বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে। যেমন হইতে পারে সেটা চুলের রং, হইতে পারে মানুষের স্বভাব, হইতে পারে হচ্ছে শরীরের ত্বকের স্বভাব, হইতে যে কোনো কিছু হইতে পারে। এরকম একটা জিন একটা কোড নিয়ে আসে। কে নিয়ে আসে? এমআরএনএ। কোন জায়গা থেকে? ওই ক্রোমাটিন জালিকা থেকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসে। নিয়ে আসার পর এই টিআরএনএ কি করে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে কি তৈরি করে? এখানে পলিপেপটাইড চেইন তৈরি করে এই এমআরএনএ এর সাথে মিলে। কি তৈরি করে? পলিপেপটাইড চেইন। অর্থাৎ এই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে আর এরা একসাথে মিলিত হয় পেপটাইড বন্ধনের মাধ্যমে। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধনে যুক্ত হয় এটাকে বলা হয় পেপটাইড বন্ড। ঠিক আছে। এই এই পেপটাইড বন্ড যখন অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিপেপটাইড। ঠিক আছে। এই পলিপেপটাইড এর মাধ্যমে এভাবে কি হয়? অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার মাধ্যমে এই এমআরএনএ এর সাথে টিআরএনএ কি নিয়ে আসে? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। নিয়ে আসার পর এই এমআরএনএ এখানে রাইবোজোম রিড করে। রিড করার পর এই পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে এই আরএনএ জিন একসাথে হচ্ছে কি কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন। প্রোটিন। এটা যখন আরএনএটা যখন আসে ধর এরকম একটা লম্বা থাকে এবং সেটা থেকে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন যখন তৈরি হয় এরকম পেঁচানো একটা প্রোটিন তৈরি হয়। ঠিক আছে। এরকম পেঁচানো একটা প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনটা কে সংশ্লেষণ করলো? এই রাইবোজোম সংশ্লেষণ করছে। কিসের মাধ্যমে? শুধু কি রাইবোজোম না, এতে সহযোগিতা করছে টিআরএনএ, তারপর হচ্ছে এমআরএনএ। ঠিক আছে। তারপর হচ্ছে কি আরআরএনএ, তারপর কি পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে কি একটা প্রোটিন তৈরি করছে। ঠিক আছে। এইভাবে রাইবোজোম কি প্রোটিন সংশ্লেষণ করে। এর জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে। কেন রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এই প্রোটিন কিন্তু পরে গোলগি বডিতে যায়। গোলগি বডিতে কি যায়? প্যাকেটের মাধ্যমে যায়। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেই প্যাকেট একটা থলের মাধ্যমে, অথবা কি যেটাকে আমরা বলি ট্রান্সপোর্ট ভেসিকল, এই ট্রান্সপোর্ট ভেসিকলের মাধ্যমে কোথায় যায়? গোলগি বডিতে যায়। এই যে এখানে যখন প্রোটিনটা তৈরি হয় এই প্রোটিন থেকে ট্রান্সপোর্ট ভেসিকলের মাধ্যমে কোথায় যায়? এই গোলগি বডিতে যায়। গোলগি বডিতে যায় ওই প্রোটিন এনজাইম এবং হরমোন হয়, তারপর গ্লাইকোপ্রোটিন হয়, লিপোপ্রোটিন হয়। হ্যাঁ, যেগুলা বিভিন্ন কাজে আবার গোলগি বডি সারা দেয়, ছড়িয়ে দেয়, মানে এই কোষে ছড়িয়ে দেয় এবং কোষের বাইরেও সরবরাহ করে থাকে। ঠিক আছে। এর জন্য এটাকে ট্রাফিক পুলিশ বলা হয়। আর এরা ক্যারে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, কারণ এখানে রাইবোজোম সংশ্লেষণ প্রোটিন সংশ্লেষণ হয় কিসের কিসের মাধ্যমে? এই যে অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ, হ্যাঁ আরএনএ, এমআরএনএ এইসবের মাধ্যমে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা রাইবোজোম পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি জিনিস? এই যে একটু কথাটার মধ্যে আমি দেখি যে সেন্ট্রোজোম
এই যে সেন্ট্রো কথাটা হচ্ছে অর্থাৎ মানে কেন্দ্রীয় অথবা কেন্দ্রকে নির্দেশ করা হয়। জোম মানে কি? বস্তু। জোমা শব্দ থেকে আসছে। জোম মানে হচ্ছে একটি কি? বস্তু। অর্থাৎ যে জায়গার মধ্যে হচ্ছে কণা অথবা বস্তু, কণা অথবা বস্তু। এই জোম শব্দটা আমরা বিভিন্ন জায়গায় পাই, যেমন সেন্ট্রোজোমে পাই, তারপর হচ্ছে রাইবোজোমে পাই, ক্রোমোজোমে পাই, ক্রোমোজোমে পাই, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম, ক্রোমোজোম, রাইবোজোম, আরো অনেক জায়গার মধ্যে এরকম জোম পাই। যে জায়গায় জোম পাবো ওইটাকে মূলত হচ্ছে কি? কণা অথবা বস্তু বোঝানো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে সেন্ট্রোজোম অর্থাৎ কি? কেন্দ্রের মধ্যে যে বস্তু থাকে, অর্থাৎ এই যে সেন্ট্রোজোম, এই কোষীয় অঙ্গাণুটা কিন্তু থাকে মূলত প্রাণী কোষে, উদ্ভিদ কোষে সে থাকে না। আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। আবার উদ্ভিদ কোষে কোষ গহ্বর অথবা কি কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কি, প্রাণী কোষে কি থাকে? সেন্ট্রোজোম থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। আচ্ছা ঠিক আছে। তাহলে সেন্ট্রোজোম যে কেন্দ্রে থাকে, যেমন এই যে এটা একটা প্রাণী কোষ আঁকলাম। প্রাণী কোষের মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আর সেন্ট্রোজোমটা এই নিউক্লিয়াসের কাছেই অবস্থান করে, এই কেন্দ্রের কাছেই অবস্থান করে। এর জন্য এটাকে বলা হয় সেন্ট্রোজোম, অর্থাৎ নিউক্লিয়াসের আশেপাশেই সে অবস্থান করে। এর জন্য এটাকে কি বলা হয়? সেন্ট্রোজোম। ওকে, এখন এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে এই যে দণ্ডাকার যে জিনিসগুলো, এগুলা এরকম দণ্ডাকার থাকে, এরকম দণ্ডাকার থাকে, এরকম দণ্ডাকার। এটা সম্পূর্ণ গোলাকার, এরকম দণ্ডাকার থাকে, মাঝখানে ফাঁপা থাকে, এটার ভিতরে কিন্তু ফাঁপা। ঠিক আছে, এরকম দণ্ডাকার দুইটা সেন্ট্রিওল। হ্যাঁ, এবং সেন্ট্রিওলকে আবদ্ধ করে যেই জেলির মধ্যে থকথকে তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এবং এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার মিলে যা গঠিত হয়, এটাকে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম। ঠিক আছে, তা সেন্ট্রোজোম কি দিয়ে গঠিত? সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার দিয়ে গঠিত। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রাণী কোষের জন্য। কারণ প্রাণী কোষের কোষ বিভাজনে এই সেন্ট্রোজোম এর ভিতর যে সেন্ট্রিওল, সেটা সাহায্য করে। কিভাবে সাহায্য করে চলো আমরা দেখি। আমরা জানি কোষ বিভাজনের বিভিন্ন ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। হ্যাঁ, এরকম ধাপ আছে। এই ধাপগুলোর মধ্যে প্রোফেজ দশায় কি হয়? প্রোফেজ দশায় এই যে কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে কি বিলুপ্ত হতে থাকে, এবং এর মধ্যে কি এটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এর মধ্যে কি এই যে দুইটা সেন্ট্রিওল এই কোষ বিভাজনের প্রোফেজ দশায়, কোন দশায়? প্রোফেজ। হ্যাঁ, এই প্রোফেজ দশায় কি করে? প্রোফেজ। প্রোফেজ দশায় কি করে? সেন্ট্রিওল দুই পাশে, নিউক্লিয়াসের দুই পাশে চলে যায় একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, এমন একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে। মাকো আকৃতির একটা, এই যে এরকম যে আকৃতিটা হয়, এরকম যে আকৃতিটা হয়, এই আকৃতিটাকে বলা হয় মাকো আকৃতি। কি আকৃতি? মাকো। মাকো আকৃতির কি তৈরি করে? স্পিন্ডল। স্পিন্ডল স্পিন্ডল ফাইবার বা যন্ত্র। হুম স্পিন্ডল অ্যাপারেটাসও বলতে পারে। স্পিন্ডল যন্ত্র তৈরি করে। কে তৈরি করে? এই সেন্ট্রিওল গুলা এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি করে। একটু ভালোভাবে আঁকি, হ্যাঁ, এই যে এখানে আঁকতেছি। এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি করে, দুইটা সেন্ট্রিওল দুই দিকে চলে যায়। কোন দশায়? প্রোফেজ দশায়। আর আমরা জানি এই প্রোফেজ দশায় ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এভাবে। ঠিক আছে, এভাবে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এখন এই অঞ্চলে এভাবে অবস্থান করার সময় কি করে? এখানে এই যে স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়, এই যে রেখাগুলো, এই যে তন্তুগুলা, এগুলাকে বলা হয় এর জন্য স্পিন্ডল তন্তু অথবা স্পিন্ডল ফাইবার অথবা কি তন্তু। বুঝছো? স্পিন্ডল ফাইবার অথবা তন্তু। এই স্পিন্ডল ফাইবার অথবা তন্তুর কাজ কি জানো? এই যে ক্রোমোজোম, এটাকে দুই ভাগে ভাগ করে
এইদিকে তন্তু মূলত দড়ির মতো কাজ করে, অর্থাৎ এই দুইটা ক্রোমোজোমের অর্ধেক অংশকে এই 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 যে এই স্পিন্ডল তন্তুর এই পাশ তার কেন্দ্রের দিকে টানে, তার মেরুর দিকে টানে, তার মেরুর দিকে টানে। এটা একটা মেরু, এটা একটা মেরু, অর্থাৎ কি তার মেরু এই দিকের স্পিন্ডল যে ফাইবারটা, এটা অর্ধেক ক্রোমোজোমকে এই মেরুর দিকে টানে, আর এই এই পাশের স্পিন্ডল তন্তু ফাইবারগুলো এই পাশে মেরুর দিকে টানে। অর্থাৎ কি কোষকে সমান ভাগে দুই ভাগে ভাগ হয়ে দুই পাশে ক্রোমোজোম যাওয়ার জন্য সাহায্য করে। কারণ দুই পাশে ক্রোমোজোম গেলেই এই ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হবে এবং দুইটা কোষের সৃষ্টি হবে। দুই পাশে ক্রোমোজোম গেলে কি হবে? ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হবে এবং কি দুইটা কোষের সৃষ্টি হবে। তাহলে এই কাজটা কে করে? সেন্ট্রোজোম করে। প্রথমে সে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। কি দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করে? স্পিন্ডল তন্তু দেয়া অথবা স্পিন্ডল ফাইবার দেয়া। স্পিন্ডল ফাইবারের কাজ কি? ক্রোমোজোমকে কেন্দ্র থেকে ভাগ করে এই মেরুর দিকে নিয়ে যাওয়া। কার কাজ? স্পিন্ডল তন্তুর কাজ। সে আরো কি করে? সে আরো এস্টার রে বিকিরণ করে। এরকম আমরা যেমন লাইটের দিকে তাকালে মনে হয় চোখের মধ্যে কিরকম রোশনির মতো আসতেছে, এরকম এস্টার রে বিকিরণ করে কে? এ হচ্ছে এই সেন্ট্রিওল। ঠিক আছে? তো সেন্ট্রিওল কি, তাহলে এই যে এই কাজটা যদি সেন্ট্রিওল না করতো তাহলে কি ক্রোমোজোম গুলো এভাবে দুই ভাগে ভাগ হইতো? হইতো না। এর জন্য বলা হয় কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি করতে সাহায্য করে কে? এই সেন্ট্রিওল। আবার কি সে কোষ বিভাজনেও সাহায্য করে, এভাবে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। আবার সে কি এরকম এস্টার রে বিকিরণ করে, যেরকম সূর্যের দিকে তাকালে যেমন মনে হয় যে চোখের মধ্যে কি জানি আসতেছে, এরকম ছোট করে তাকালে ঠিক এরকমই। ঠিক আছে, এস্টার রে বিকিরণ করে। আবার সে শুক্রাণুর যে ফ্লাজেলা, এই ফ্লাজেলা তৈরিতেও হ্যাঁ সাহায্য করে। হ্যাঁ, পুংকোষের শুক্রাণু যে ফ্লাজেলা, পুংজনন কোষের যে শুক্রাণু ফ্লাজেলা তৈরিতেও কি এই স্পিন্ডল যন্ত্র সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্ট্রোজোমের কাজ কি। আর সেন্ট্রোজোম হচ্ছে মূলত প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত নিউক্লিয়াসের নিকটবর্তী দুটি ফাঁকা দণ্ডাকার অঙ্গাণু। ঠিক আছে, ফাঁকা দণ্ডাকার অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম এর কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবারই আসে যে সেন্ট্রোজোমের কাজ গুরুত্বপূর্ণ, কিভাবে স্পিন্ডল যন্ত্র তৈরি করে, হ্যাঁ কিভাবে সে কি মূল এই কাজটা করে। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র তৈরি করে কিভাবে ক্রোমোজোমকে ভাগ করে, এটা ব্যাখ্যা সুন্দর করে লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, সেন্ট্রোজোম কি নিয়ে গঠিত? সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার নিয়ে গঠিত। এটা কিন্তু কিন্তু কোনো পর্দা না, কিন্তু এখানে ঘন কি থাকে? ঘন তরল থাকে, থকথকে তরল থাকে। ঠিক আছে, এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, সাথে সেন্ট্রিওল মিলে কি হয়? সেন্ট্রোজোম হয়। ঠিক আছে, এটা কোন জায়গায় থাকে? কেন্দ্রে থাকে, এজন্য এটাকে সেন্ট্রোজোম বলে, অর্থাৎ সেন্ট্রাল, কেন্দ্রীয় কোণা অথবা বস্তু বলা হয়, কারণ এটা নিউক্লিয়াসের পাশে থাকে। ঠিক আছে, ওকে, এই তো সেন্ট্রোজোম। এরপরে এখন আমরা আলোচনা করবো হচ্ছে কোষীয় কঙ্কাল নিয়ে। ঠিক আছে, কোষীয় কঙ্কাল, যেটাকে ইংরেজিতে বলা হয় সাইটোস্কেলেটন। ঠিক আছে, সাইট মানে কি? কোষ। স্কেলেটন মানে হচ্ছে কি? কঙ্কাল। ঠিক আছে, আমাদের শরীর কি দিয়ে গঠিত? আমাদের শরীর হচ্ছে অনেক কিছু দিয়েই গঠিত, কিন্তু আমাদের শরীর যে কাঠামো, আমরা যে দাঁড়ায় আছি কিসের উপর দাঁড়ায় আছি? কঙ্কালের উপর, অস্থি তরণাস্থির উপর দাঁড়ায় আছি। ঠিক আছে, অস্থি তরণাস্থি গুলো একটার সাথে একটা কানেক্ট হয়ে কি আমাদেরকে একটা গঠন দিছে, যে গঠনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এটাকে বলা হয় কি? কঙ্কাল। ঠিক তেমনি কোষের মধ্যেও এরকম এক ধরনের কঙ্কাল আছে, যেটাকে বলা হয় কি? সাইটোস্কেলেটন। ঠিক আছে, অথবা কোষীয় কঙ্কাল। এই যে সাইটোপ্লাজমে অবস্থিত কয়েক ধরনের সুতার মতো বস্তু মিলিত হয়ে যে জালিকার মতো গঠন তৈরি করে তাকে কোষীয় কঙ্কাল বলে। যেমন এই যে এখানে যদি আমি একটু দেখি, যে একটা কোষ, এই কোষের মধ্যে দেখা যাচ্ছে যে এই যে এরকম সুতার মতো বস্তু, এই সুতার মতো বস্তু কি প্রত্যেকটা অঙ্গাণুকে হ্যাঁ তার নিজের জায়গার মধ্যে রাখে, যেন সে নড়াচড়া কম করে। ঠিক আছে, এবং এই কোষের যে আকৃতি, এই কোষের আকৃতিটাকে সে বজায় রাখে, আকৃতিকে একটা দৃঢ়তা দেয়। আমাদের শরীরের যেমন একটা দৃঢ়তা দেয় কঙ্কাল গুলো, অস্থি তরুণাস্থি গুলো, হাড় গুলো, ঠিক তেমনি এই কোষীয় কঙ্কাল গুলো কোষকে একটা দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এরকম কোষীয় কঙ্কাল মূলত তিন ধরনের থাকে। একটা মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, তারপরে হচ্ছে সরি এটা মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, তারপর হচ্ছে কি মাইক্রো ফিলামেন্ট
তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই যে তিন ধরনের প্রকারভেদ, এই তিন ধরনের তন্তু নিয়ে হয়েছে কোষীয় কঙ্কাল গঠিত। এখন প্রশ্ন করতে পারে মাইক্রোটিউবিউল বলতে কি বুঝো, আবার প্রশ্ন করে মাইক্রোফিলামেন্ট বলতে কি বুঝো, আবার প্রশ্ন করতে পারে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলতে কি বুঝো, এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তখন আমি কি বলবো? মাইক্রোটিউবিউল, টিউব মানে কি? টিউব মানে নলাকার, নলাকার নলাকার কিছু বস্তু। হ্যাঁ, নলাকার পাইপ বা নলাকার, কি বলতে পারি আমি এটা, নলাকার কোনো কিছু যেটা দিয়ে কি একটা জায়গা নলাকার একটা সংযোগ, যেটা দিয়ে হচ্ছে কি যেরকম যে এই কোষ থেকে এই কোষ অথবা এই কোষ থেকে এই কোষ কোনো কিছু আদান প্রদানের জন্য সে কাজ করে থাকে। আবার এই যে আমরা একটু আগে যে পড়লাম যে এই যে কোথায় জানি পড়লাম, এই যে এখানে পড়লাম, কি পড়ছি যে স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে? হচ্ছে সেন্ট্রিওল স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এটা কার আছে? প্রাণী কোষে আছে, কিন্তু উদ্ভিদ কোষে তো আর নাই, সেন্ট্রিওল নাই, তারা তো আর স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারে না। তাহলে তাদের কোষের ক্ষেত্রে এই যে স্পিন্ডল যন্ত্রের যে কাজটা, হ্যাঁ, স্পিন্ডল তন্তু কি করে? ক্রোমোজোমকে অর্ধেক করে মেরুর দিকে নিয়ে যায়, যেন দুইটা কোষ সমান ভাগে বিভক্ত হইতে পারে, সমান ভাগে বিভক্ত হয়ে দুইটা কোষ হইতে পারে। কিন্তু যেহেতু উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে কি নাই? এই সেন্ট্রিওল নাই, এর জন্য উদ্ভিদ কোষের এই কাজটা করে দেয় হচ্ছে মাইক্রোফিলামেন্ট অথবা কি সাইটোস্কেলেটন করে দেয়। কে তৈরি করে দেয়? সাইটোস্কেলেটন করে দেয়। কি করে দেয়? এই যে কোষ বিভাজনে এই ক্রোমোজোমকে ভাগ করে দেয়। ঠিক আছে? তো মাইক্রোটিউবিউল হচ্ছে কি একটা নলাকার বস্তু, যেটা কি কোষের এক অঙ্গাণু থেকে আরেক অঙ্গাণু দ্রব্যাদি আদান প্রদান করে থাকে। ফিলামেন্ট অর্থাৎ কি তন্তু অথবা সুতা, সুতা। তো এরকম সুতার মধ্যে মতো করে কি একটা অঙ্গাণু এরকম পেঁচানো থাকে। আবার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অর্থাৎ অর্থাৎ এগুলো একদম সুতা আকৃতির একটা জিনিস, যেগুলো কি কোষের দৃঢ়তা প্রদান করে, কোষের অবকাঠামো প্রদান করে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আসে প্রায়। হ্যাঁ, তাহলে এতটুকু এভাবে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, অত্যন্ত ছোট একটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। আমরা পড়েছি কোষীয় কঙ্কাল, তারপর আমরা পড়েছি হচ্ছে সেন্ট্রোজোম এবং রাইবোজোম তো পড়েছি। হ্যাঁ, তো এই সম্পূর্ণটাই সবগুলাই অনেক ইম্পর্টেন্ট। আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে জন্য সবাইকে স্বাগতম। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সবাই ওই কাজটা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।